জিন্নাত। এই জিন্নাত শব্দটা শুনলে তোমাদের মনে অনেকেরই এখন অনেক খারাপ একটা চিন্তা ভাবনা চলে আসে যে জিন্নাত মানেই সে কিছু ক্ষতি করে দেবে আমাদের। তবে জিন্নাত যেমন ক্ষতি করে তেমন লোকের ভালো করে। আজকের ঘটনাটা কোনো খারাপকে ঘিরে নয়, আজকের একটি ভালো জিন্নাতকে নিয়ে ঘটনা। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আর আজকের ঘটনা এসছে বাংলাদেশের মিরপুর থেকে। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্য অনেকেই আছো যারা জিন্নাতদের ঘটনা তোমরা শুনতে অনেকেই পছন্দ করো। আর তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 97 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আজকের আমাদের এপিসোডে নতুন, যারা যারা আমার এই কণ্ঠটা নতুন শুনছো, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। ঘটনা পাঠে আমি রাজ এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের 97 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে আজকের মুজিব রহমান। মুজিব রহমান ভাই লিখেছে, হে রাজদা, আমি বাংলাদেশ থেকে ঘটনাটি পাঠাচ্ছি। অনেকদিন ধরেই তোমার চ্যানেল আমি ফলো করছি আর রীতিমতো প্রত্যেকটা এপিসোড আমি আজ অবধি কোনোদিন মিস করিনি। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করার জন্য, এরকমভাবেই সাপোর্ট আমার দরকার। থ্যাংক ইউ সো মাচ। আর আরও লিখেছে যে 100তম এপিসোডটা জানি তুমি কি করতে চলেছো, যদি গল্প দাও তাও ভালো, যদি ঘটনা দাও তাও ভালো, আমি দুটোর জন্যই এক্সাইটেড আছি। হ্যাঁ, 100তম এপিসোডের জন্য অবশ্যই অনেকে এক্সাইটেড আছে, আমাকে কমেন্টও করছো অনেকে যে 100তম এপিসোডটা কি হতে চলেছে। তা দেখা যাক। আমার তো ইচ্ছা আছে তোমাদেরকে একটা গল্প দেবো, খুব ভালো একটা গল্প লিখেছি আমি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটা গল্প দেবো, তা দেখা যাক। আরও লিখেছে যে আশা করছি আমাদেরকে তুমি এরকমভাবেই ঘটনা শোনাবে আর আমাদের প্রেতজনী ফ্যামিলি আরও বড় হবে। এবার ঘটনায় আসছি। সময় তখন 2010। আমার বয়স তখন বেশ কম, বলতে পারো একদম নিজের চোখে দেখা এই ঘটনা। সেই বছর আমাদের জমিতে বেশ ভালো ফসল হয়েছিল। আর আমার আব্বু রোজ রাতে খাওয়া দাওয়ার পর জমিতে পাহারা দিতে যেত। সেই দিন বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামের রাস্তা খানিক জল জমে গিয়েছিল। আর ছোটবেলায় যা হয় আর কি, জল ঘাটার কারণে আমি ভীষণ জেদ করি যে আমি আব্বুর সাথে যাবো জমিতে। অনেকবার করে আব্বু বারণ করার পর শেষে আব্বু আমাকে নিয়ে যেতে রাজি হয়। একটা 2 সেলের টর্চ আর একটা ছাতা নিয়ে আব্বু আমাকে নিয়ে রওনা হয়। আমি অবশ্য আব্বুর কোলেই ছিলাম। হাঁটতে হাঁটতে আমি আর আব্বু দুজনে গিয়ে পৌঁছাই আমাদের জমির সামনে। জমির সামনে আসতে দেখি এই কিছুক্ষণের বৃষ্টিতেও বেশ ভালোই জল জমেছে খেতে। চারিদিকটা এতটাই অন্ধকার, মানে আমার মাঝে মাঝে বেশ ভয় করছিল। আর গ্রাম বাংলা মানে তো বুঝতেই পারছো, সন্ধ্যের পর খুব একটা দরকার না পড়লে তেমন কেউ বের হয় না। আবার তার মধ্যে এমন বৃষ্টি, কেমন যেন একটা ভূতের গল্পের আবহাওয়ার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছিল। ঝিঝি পোকার ব্যাঙের ডাকে যেন কান তালা ধরিয়ে দিচ্ছিল। আব্বু ঝট করে একটা পকেট থেকে বিড়ি বার করে ধরে খেতে শুরু করে। ঠিক তখনই ক্ষেতের মধ্যে দিয়ে কেমন যেন শব্দ হতে থাকে। মনে হচ্ছিল যেন বেশ বড়সড় কিছুই ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। আব্বু অনেকবার করে জোরে শব্দ করতে থাকে যাতে আমাদের দিকে যেটা আসছিল সেটা যেন ওই শব্দে ভয় পেয়ে চলে যায়। আব্বুর মুখে আমি ভয়টা যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ভয় পাবার কারণও ছিল, কারণ আমাদের গ্রামের আশেপাশে তখন বেশ শিয়ালের দেখা মিলত। আর রাতে করে বিশেষ করে মানুষের উপর ওরা আক্রমণও করতো, এমনও অনেক ঘটনা আমি শুনেছি। আব্বু হয়তো তেমনই কিছুর ভয় পেয়েছিল। আব্বুর এমন হুস হুস শব্দে ওই প্রাণী যেন কোনোভাবেই ভয় পাচ্ছিল না, উল্টে আরো জোরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আব্বু তৎক্ষণাৎ মাটি থেকে একটা বড়সড় ইট তুলে ছুঁড়ে মারতে থাকে সেই দিকে। এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওটা যেন ঠিক কি প্রাণী তা বোঝাও যাচ্ছিল না। আব্বু 3 থেকে 4টে ইট ছোড়ার পর একটা ইট সজোরে গিয়ে লাগে সেই প্রাণীর গায়ে। ঠিক তখনই কুকুরের মতন কাঁই কাঁই শব্দে ওই প্রাণী অন্যদিকে ছুটে চলে যায়। আব্বু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উফ, কুকুর ছিল মনে হয়। বাবা,
কি জোর ভয় পেয়ে গেছিলাম বল, চল বাড়ির দিকে যাই, আর থাকাটা উচিত হবে না। এই বলে আব্বু আমাকে নিয়ে চলে আসে বাড়িতে। এই ঘটনার পর কেটে যায় 1 সপ্তাহ। এর পরের ঘটনাটা আমি সম্পূর্ণ আব্বুর কাছে শুনেছিলাম। একদিন রাতে খাওয়া দাওয়ার পর আব্বু প্রত্যেক দিনের মতনই জমি দেখতে যায়। ও কিছুক্ষণ পর জমি দেখে চলেও আসে। রাত তখন বোধহয় 12টা কি 12:30 হবে। হঠাৎ রশিদ চাচা কেমন যেন হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়িতে এসে আমার আব্বুকে ডাকতে থাকে। কি হয়েছে জিজ্ঞাসা করায় রশিদ চাচা বলে যে সে নাকি আমাদের জমির কাছে গিয়েছিল, সে দেখতে পেয়েছে যে আমাদের ধান নাকি কেউ নষ্ট করে দিয়েছে। আব্বু ধড়মড় করে হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে জমির উদ্দেশ্যে। ছুটতে ছুটতে গিয়ে যখন জমিতে গিয়ে পৌঁছয়, তখন আমার আব্বু দেখলো যে না, জমিতে তো সব ঠিকঠাকই আছে। আব্বু এই দেখে রশিদ চাচাকে পিছনে ঘুরে কিছু একটা বলতে যাবে, পিছনে ঘুরেই আব্বু দেখে কোথায় রশিদ চাচা, দূর দূর একটা জনপ্রাণী নেই। আব্বু ডাকতে থাকে রশিদ চাচাকে, কিন্তু রশিদ চাচার কোনো আওয়াজ নেই। হঠাৎ আমাদের জমির মধ্যে থেকে কেমন যেন আওয়াজ হতে থাকে, ঠিক সেই দিন যেমন আওয়াজ হচ্ছিল ঠিক তেমন। আর ওই আওয়াজ শুধু একদিক দিয়ে নয়, জমির 4 দিক দিয়ে আসছিল সেই আওয়াজ। মনে হচ্ছিল যে অনেকগুলো শিয়ালের বাচ্চা রাগে যেন আব্বুর দিকে ছুটে আসছে। আর ঠিক তখনই কেউ যেন প্রচন্ড জোরে আব্বুকে ধাক্কা দিয়ে জমিতে ফেলে দেয় এবং মড়মড় করে একটি গাছের ডাল ভেঙে পড়ে আব্বুর ওপর। আর এদিকে দেরি হচ্ছে বলে আমার আম্মু রশিদ চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে রশিদ চাচা চোখ ডলতে ডলতে তার ঘর থেকে বেরোচ্ছে। চাচাকে জিজ্ঞাসা করতে চাচা জানায় যে সে সারা রাত ঘরেই ছিল আর তার পরিবারও এই একই কথা বলে। এই শুনে আম্মু আর দেরি না করে ছুটতে থাকে জমির দিকে, পেছন পেছন রশিদ চাচাও ছুটতে থাকে। 3 জন মিলে জমিতে গিয়ে আব্বুকে ভাঙা গাছের ডালের তলা থেকে আমরা অজ্ঞান অবস্থায় পাই। বাড়িতে এনে জ্ঞান ফেরানোর পর আব্বুকে জিজ্ঞাসা করতে আব্বু আমাদেরকে সব ঘটনা খুলে বলে। এটাও বলে যে রাতে যে আব্বুকে ডেকে নিয়ে গিয়েছিল সে রশিদ চাচা ছিলই না। রশিদ চাচা আর সময় নষ্ট না করে ছুটে যায় আমাদের মসজিদে এবং মসজিদ থেকে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর এসে কিছুক্ষণ আব্বুর মাথায় হাত রাখে, তারপর বলে, রাতে যে তোকে টেনে নিয়ে গিয়েছিল সে রশিদ ছিল না, সে ছিল একজন জিন্নাত। তবুও এ জিন্নাত ভালো, তাই তোকে প্রাণে মেরে ফেলেনি। নিশ্চয়ই তুই ওর কোনো ক্ষতি করেছিস, নয়তো এরা যথারীতি কারোর ক্ষতি করে না। তখন আব্বু আগের দিনের ওই ঘটনার কথা হুজুরকে বলে। তখন হুজুর আব্বুর মাথায় আবারও হাত রাখে এবং বলে, আগের দিন তুই যাকে ওই ইট মেরেছিস ওটা কুকুর ছিল না, কুকুর রূপী একটা জিন্নাত ছিল, আর হয়তো ওটা জিন্নাতের বাচ্চা ছিল। ওর ক্ষতি করেছিস, তাই ওর বাবা এসে তোরও ক্ষতি করেছে। তবে চিন্তা নেই, আমি মসজিদে গিয়ে ওদেরকে সন্দেশা পাঠিয়ে দেবো যে তুই ভুল করে ফেলেছিস। আর তুই আজ রাতে তোদের জমিতে গিয়ে কিছু সেদ্ধ করা মাছ রেখে আসিস, কারণটা ঠিক জানতে পেরে যাবি তুই। কথা মতো আমার আব্বুও তাই করে। আর এর ঠিক পরের দিন রাতে আব্বু একটি স্বপ্নও দেখে। স্বপ্নে দেখে একজন সুন্দর লম্বা চওড়া একজন লোক, দেখেই যেন মনে হচ্ছিল সে কোনো দেশের রাজা। এবারের মতন ক্ষমা করলাম, আমার বাচ্চারা তোর জমিতে রাতে করে খেলা করতে যায়, আর ওদেরকে মারবি না, তোদের ভালো হবে। এই ঘটনার পর ওরকম কুকুরের মতন আওয়াজ বাবা প্রায় অনেকবারই পেয়েছিল, কিন্তু তারপরে বাবা আর কোনোদিন ওদেরকে মারেও নি। উল্টে মাঝে মাঝে দেখতাম বাবা মাছ সেদ্ধ করে ওই জমির পাশে দিয়ে আসতো। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ঘটনাটা পাঠানোর জন্য। আর সুদূর বাংলাদেশ থেকে ঘটনাটা পাঠিয়েছে, মানে জাস্ট
মানে দারুণ লাগলো জিনিসটা, যে মানে বাংলাদেশের লোকও আমাকে এরকম সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ, এরকমই সাপোর্ট করো আমাদেরকে। আর সত্যি আমি তো এটা জানতাম যে জিন্নাত খালি খারাপ হয় না, আশা করছি তোমরা শুনেছো, অনেক গল্পের বইতেও শুনেছো যে জিন তিনখানা উইশ পূরণ করছে আর কি, এরকমই। তা জিন সবসময় খারাপ হয় না, জিন্নাত ভালো হয়, তবে তা বলে মানে কেউ ট্রাই করো না এরকম জিনিস। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এরকম ঘটনা পাঠানোর জন্য। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ pagejoni49@gmail.com এ, অথবা আমাদের ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।